নমস্কার, শুরু করছি বাংলা বলছি। ওয়াকফ মামলায় স্বস্তি আনলো সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানিয়েছে ওয়াকফ সংশোধিত আইন 2025 স্থগিত রাখার কোনো যুক্তি নেই। শুধু সংশোধিত আইনের বেশ কিছু ধারায় স্থগিতাদেশ দিয়েছে আদালত। বিভিন্ন মুসলিম বোর্ড থেকে বিরোধীরা সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছে সরকার পক্ষ। তাদের মতে এটা গণতন্ত্রের পক্ষে ভালো নিদর্শন। দেখুন, সংশোধিত ওয়াকফ আইন নিয়ে অন্তর্বর্তী নির্দেশ জারি করল সুপ্রিম কোর্ট। এই সংশোধন নিয়েই ঝড় উঠেছিল সংসদের ভেতরে বাইরে। অধিবেশনের শেষ পর্বে দীর্ঘ আলোচনার পর পাশ হয়েছিল বিল, আর তাকে চ্যালেঞ্জ করেই আদালতের দ্বারস্থ হয়েছিল বিভিন্ন মুসলিম সংগঠন ও রাজনৈতিক দল। সেই বিতর্কেই কিছুটা দড়ি টানল সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি গাভাই ও বিচারপতি এজি মাসিয়া ডিভিশন বেঞ্চ যে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে তার মধ্যে অন্যতম হল ওয়াকফ নিয়ে জেলাশাসক একচেটিয়া সিদ্ধান্ত নিতে পারবেন না। ওয়াকফ সম্পত্তি আইনি না বেআইনি তা আদালত বিচার করবে। নিছক সন্দেহের ভিত্তিতে কোনো ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়া যাবে না। ওয়াকফের সম্পত্তি দান করতে হলে 5 বছর ধরে ইসলাম ধর্ম পালন করতে হবে না। सेक्शन 9 में कहा है कि नॉट मोर देन 4 नॉन मेंबर्स विल बी नॉन मुस्लिम, और सेक्शन 23 में कहा है कि 3 आउट ऑफ 11 इन बोर्ड विल नॉट मोर देन 3 विल बी नॉन मुस्लिम्स। सेक्शन 23 को स्टे नहीं किया गया है, लेकिन ये कहा गया है कि ऑल एफर्ट शुड बी मेड टू अपॉइंट सीईओ फ्रॉम द मुस्लिम कम्युनिटी। वक्फ का मामला इतने दिन से है और लगभग 40 लाख एकड़ जमीन पे देश भर में 40 लाख एकड़ जमीन पे वक्फ बोर्ड ने कब्जा अपना दावा ठोक रखा है। तो इसके ऊपर पूरे देश में कानून होना चाहिए, और जो नया कानून आया है मैं उसका समर्थन करता हूं, इसीलिए मैंने पीआईएल फाइल किया था। नया वाला कानून पूरी तरीके से इम्प्लीमेंट हो चुका है, उस पे माननीय सुप्रीम कोर्ट ने रोक लगाने से मना कर दिया है। इसलिए अब जो नए डिस्प्यूट होंगे वो नए वाले कानून के अंतर्गत जाएंगे। केवल एक मामले पर रोक लगाई है कि 5 साल की वक्फ वही कर पाएगा कि जो 5 साल प्रैक्टिस होगा, उस वाली धारा पे रोक लगाएगा। কেন্দ্র নতুন আইন করে সিদ্ধান্ত নিয়েছিল ওয়াকফ বোর্ডে অনেকেই অমুসলিম সদস্য থাকতে পারবে, কিন্তু সুপ্রিম কোর্ট এই সংখ্যা বেঁধে দিয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে ওয়াকফ বোর্ডে সর্বোচ্চ 4 জন অমুসলিম সদস্য থাকতে পারবেন। রাজ্যের ক্ষেত্রে এই সংখ্যা 3। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি। তাদের মতে এটা গণতন্ত্রের জয়। सुप्रीम कोर्ट ने वक्फ अमेंडमेंट एक्ट को पूरा सुनवाई करके जो आज ऑर्डर पास किया है, मैं इसका स्वागत करता हूं। एक्ट में जो प्रावधान है और उसका मंशा, सरकार का जो सोच है, उसको भी सुप्रीम कोर्ट में रखा है। और मैं मानता हूं कि सुप्रीम कोर्ट का जो बेंच ने जो तय किया है, ये हमारा लोकतंत्र के लिए भी बहुत अच्छा शुभ संकेत है। কংগ্রেস সহ বিরোধী দলগুলিও এই সুপ্রিম নির্দেশকে তাদের জয় বলে উল্লেখ করেছে। कलेक्टर के पास कोई जाके एप्लीकेशन भी दे दे तो वक्फ नहीं माना जाएगा, वो डिस्प्यूटेड माना जाएगा और गवर्नमेंट प्रॉपर्टी माना जाएगी। ये सीरियस से इसको रिजेक्ट कर दिया सुप्रीम कोर्ट। और अब जो है उसमें ये टेंशन पैदा करने की, दंगा फसाद करवाने की जो गुंजाइश थी, उसको बिल्कुल खत्म कर दी सुप्रीम कोर्ट। সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডও। তাদের মতে বেশিরভাগ দাবি মানা হয়েছে। ওয়াকফের হাতে যেসব সৌধ আছে তাও এখন তৃতীয় পক্ষ দাবি করতে পারবে না, ফলে বল এখন কেন্দ্রের কোর্টে। এই সুপ্রিম নির্দেশ নিয়ে এখন বিবেচনা করে দেখবে সরকার। কলকাতা টিভি। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে সুপ্রিয় ঘোষ, যিনি একজন আইনজীবীও বটে। রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম। কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে এসে যোগ দেবেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রদীপ্ত মুখার্জি এবং কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী। আমি শুরুতে ফিরদৌসের কাছে আসি, কারণ ফিরদৌস, যখন এই বিল সেটা আইনে পরিণত হয় তখন একাধিকবার আমরা এই বাংলা বলছেতে আলোচনা করেছি, এবং সেখানে যে পয়েন্টগুলো তুমি উত্থাপন করছিলে, যার মধ্যে একটা হচ্ছে যে 5 বছর ইসলাম ধর্ম পালন করা সেটাকে বাধ্যতামূলক যে করা হয়েছিল, এবং জেলা শাসক তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন। এই সমস্ত যে বিষয়গুলো ছিল, আমরা দেখলাম যে এরকম বেশ কিছু ধারার উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কিন্তু একই সঙ্গে খুব ইন্টারেস্টিংলি এই সম্পূর্ণ এই সংশোধনী সেটাকে বাতিল করে দেওয়া, সেটা থেকে বিরত থাকলো, এবং সেটা করার যুক্তিসঙ্গত নয় এমনটাই সুপ্রিম কোর্ট বলে। এটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? দেখুন, প্রথমেই বলি, সম্পূর্ণ আইনটি কেউ চ্যালেঞ্জ করেনি। মানে আমি জানি না যে এটা নিয়ে এত হিউম্যান ক্রাই কেন হচ্ছে। সম্পূর্ণ আইন, আমাকে একটা পিটিশন দেখাতে পারবেন না যেখানে গোটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল। প্রেয়ার পোর্শনে চলে যাবেন, প্রতিটি পিটিশনের প্রেয়ার পোর্শনে চলে যাবেন, কেউ সম্পূর্ণ আইন চ্যালেঞ্জ করে না।
আইনের যে ধারাগুলো সাংবিধানিকভাবে স্বীকৃত নয় সেই সমস্ত ধারাগুলোকেই চ্যালেঞ্জ করা হয়। এই ক্ষেত্রেও তাই হয়েছিল। আমার পিটিশনে যেমন নওশাদ সিদ্দিকী পিটিশনার ছিলেন, তিনি যে ধারাগুলোকে চ্যালেঞ্জ করেছিলেন সবগুলো আজকের যে রায় সেখানে কিন্তু তার যে মত ছিল, অর্থাৎ আমাদের যে আইনি প্রপোজিশন ছিল সেটাকে অ্যাপেন্ড করেছে। যেমন ধরুন 1, 2, 3, 4 করে আসি আমি, যদি আজকের আপনি এই নির্দেশটি দেখেন 209 নম্বর প্যারাগ্রাফে, সেখানে 1, 2, 3, 4 করে আমি যদি দেখি যে আমরা বলেছিলাম যে 5 বছর একজন প্র্যাকটিস করছে কি করছে না, ইসলাম প্র্যাকটিস করছে কি করছে না, এর তো কোনো মেকানিজম নেই। তাহলে আপনি জানবেন কি করে যে ওই মানুষটি 5 বছর প্র্যাকটিস করছে কি করছে না? দ্বিতীয় হচ্ছে যে এই যে সম্পদের অধিকার, এই সম্পদের অধিকার সাংবিধানিকভাবে বৈধ একজন নাগরিকের অধিকার, সাংবিধানিক অধিকার। আগে এটা মৌলিক অধিকার ছিল, সেটা পরিবর্তন হয়ে সাংবিধানিক অধিকার হয়েছে। তাহলে সাংবিধানিক অধিকার যে সম্পদের একজন নাগরিকের, সে তার সম্পদটা তার বান্ধবীকে দেবে, তার প্রেমিকাকে দেবে, তার সন্তানকে দেবে, নাকি আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করবে, সেটা সে ডিসাইড করবে। এবার সেই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনি প্রতিবন্ধকতা তৈরি করতে পারেন না। এবার ডিসিশনের ক্ষেত্রে যদি কোনো কনফ্লিক্ট হয় এই সম্পদ নিয়ে, তাহলে আলটিমেট ডিসিশন কে নেবে? একটা এক্সিকিউটিভ বডি, কোয়াসি জুডিশিয়াল বডি, জুডিশিয়াল বডি, নাকি এটাকে বাইপাস করে দিয়ে একজন ডেজিগনেটেড অফিসার যতদিন পর্যন্ত রিপোর্ট না দেবে ততদিন পর্যন্ত ওইটাকে ওয়াকআপ হিসেবে মানে আপনি ইউজই করতে পারবেন না? এটা কখনো হতে পারে? আমরা যে কথা বলেছি এক্স্যাক্টলি সুপ্রিম কোর্ট সেই কথাই বলেছে, এবং এটা সুপ্রিম কোর্ট আজকে আপনি যখন রায় প্রোনাউন্স করছিল তখন খুব বলেছে যে রিয়ার অফ দ্য রিয়ারেস্ট ওকেশনেই একটি জনগণের মতের রিফ্লেকশন হয়তো এই জনপ্রতিনিধিদের মাধ্যমে তৈরি আইন, সেই আইনে অন্তর্বর্তীকালীন এইভাবে স্থগিতাদেশ পড়ছে, এটা কিন্তু রেয়ার অফ দ্য রেয়ারেস্ট ঘটনা। এই আমি জানি না, মানে দেখুন আপনিও মিডিয়ার অংশ, কিন্তু মিডিয়ার একটা অংশকে মানে একটা অংশ যেভাবে এই রায়ের অ্যাকচুয়াল যেটা ঘটেছে সেখান থেকে মানে অন্য জায়গায় গিয়ে যে এই মানে মোদী সরকারের জয় হলো বলে রেপ্ত করতে শুরু করে দিল। আরে মোদী সরকারের তৈরি করা আইন যা মোদী সরকার ইমপ্লিকেশন করতে চাইছিল সেগুলো আজকে স্থগিতাদেশ হলো। কত বড় লজ্জা বলুন তো, যে একটা সরকার যে আইন তৈরি করেছে আদালত সেখানে স্থগিতাদেশ দিল। সরকারের ইচ্ছায় বেসিক্যালি সরকারের যে ইচ্ছাটা সঠিক ছিল না সেটা, এবং সংবিধান স্বীকৃত ছিল না, এই স্থগিতাদেশের ফলে পরিষ্কার হয়ে গেছে। যদি ঠিক থাকতো তাহলে বলতো না এই সম্পূর্ণ আইন একদম সঠিক, একটি অংশকেও টাচ করা যাবে না। প্রতিদিন আইন তৈরি হয়, সেই আইন সাংবিধানিক ভাবে স্বীকৃত হয় বলে সেই আইনগুলো কিন্তু স্বীকৃত হয় বলে সেটা স্ট্যাটুট বুকে থেকে যায়, আইন হিসেবে স্বীকৃতি পায়। কিন্তু এই ক্ষেত্রে আইনগুলো স্বীকৃতি পেল না কেন? তার কারণ এই যে আমাদের সাংবিধানিক প্যারামিটার, সেই সাংবিধানিক প্যারামিটারে এইগুলো বৈধ বলে সুপ্রিম কোর্টের অন্ততপক্ষে প্রাইমা ফেসি মনে হচ্ছে না। আমি আসবো ফিরদৌস তোমার কাছে। এই জন্য স্থগিতাদেশ দিল, ফলে এটা সরকারের কাছে কিন্তু বড় তাবাচা। এটা সরকারের যে ইচ্ছা সেটা যে সংবিধান স্বীকৃত নয় সেটা পরিষ্কার। আমি আসবো তোমার কাছে, ইতিমধ্যেই আমাদের সঙ্গে প্রদীপ্ত এবং চন্দনদা চলে এসেছেন। আমি সুপ্রিয়র কাছে আসবো। সুপ্রিয়, ফিরদৌসও যেটা বললেন যে কোনো আবেদনকারী তারা দাবি করেননি বা আর্জি জানাননি যে গোটা এই আইনটাকে, এই সংশোধিত আইনটাকে সেটাকে বাতিল করে দেওয়া হোক, কিন্তু যে পয়েন্টগুলো তারা তুলেছিলেন সেগুলোর ওপর স্থগিতাদেশ হয়েছে যাতে এটা বোঝা যায় যে সরকারের যে ইন্টেন্ট, সেই ইন্টেন্ট নিয়ে যে প্রশ্নের জায়গা ছিল আজকে সেখানেই শিলমোহর দিল সুপ্রিম কোর্ট, এবং যেটা কেন্দ্রীয় সরকারের পক্ষে একটা ধাক্কা। দেখুন, শামীমবাবু তিনি মানে কিভাবে এটাকে দেখবেন তার ব্যক্তিগত বিষয়। আমরা একটা মানে জলের গ্লাসকে যদি ভালো করে দেখি তাহলে কেউ ওটাকে খালিটা দেখতে পারেন, আবার কেউ ওটাকে ভরাটা দেখতে পারেন। বিষয়টা এরকম অনেকটা। কেমন যে অবজারভেশনগুলো আজকে এসছে বা যে অর্ডার আজকে এসছে, স্বাভাবিকভাবেই যে অ্যাক্টগুলো পাস হয় তার সবকটাতেই কেউ বিরোধিতা করতে যায় না। কিছু কিছু স্পেসিফিক সেকশন থাকে বা স্পেসিফিক কিছু অর্ডার থাকে যার বিরোধিতা করেন। আজকে মূলত সারাদিন ধরে যে অর্ডার এসছে তার মধ্যে দুটো মূলত বিষয় আছে যেটা প্রত্যেকটা মিডিয়া এবং হচ্ছে বিশেষ করে মানে কলকাতা টিভি যেটা দেখাচ্ছেন সেটা হচ্ছে মুসলিম হওয়ার যে বিষয়টা, যে 5 বছর তাকে প্র্যাকটিস করতেই হবে, এই যে বিষয়টা ছিল, এটাকে সুপ্রিম কোর্ট তারা এই বিষয়টাতে স্থগিতাদেশ দিয়েছেন। তাতে করছেন বা প্র্যাকটিস করছেন কিনা সেটার মাপকাঠি কি হবে?
সেটার মাপকাঠি এটা নিয়ে তো শুরু থেকে প্রশ্ন ছিল এবং যেটার উপর স্থগিতাদেশ। শুধু তাই নয়, এরপর যদি আমরা দেখি যে জেলা শাসকের হাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, যেটা এই সংশোধিত আইনে যেটা দেওয়া হচ্ছিল, সেটাতেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এই মূলত দুটোই, তো আমি এটাও মানে অ্যাডিশন করতাম, এই দুটোই মূলত হচ্ছে দেখানো হচ্ছে যেটাকেই একটা বিরাট জয় বলে বিরোধীরা মনে করছেন বা অনেকেই মনে করছেন, কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেটাকে সরকার অ্যাড্রেস করেছিল। তার মধ্যে এবং একটা সংশোধিত আইনে কার্যত ট্রাইব্যুনালের যে ক্ষমতা, আমি যদি ভুল করি ফিরদৌস আমাকে সংশোধন করে দিও, যে ট্রাইব্যুনালের যে ক্ষমতা সেটা কার্যত সেখানে বাইপাস হয়ে গিয়েছিল, যেটা খর্ব করা হয়ে গিয়েছিল, কিন্তু এখানে ট্রাইব্যুনালকে আবারও একটা গুরুত্বপূর্ণ দায়িত্বের জায়গায় রিইনস্টেট করা হলো, গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু মূলত যেটা আমি বলতেই পারছি না, আমি বললে হয়তো সুবিধা হবে সকলে, সেটা হচ্ছে যে এত কোটি টাকার একটা সম্পত্তি যেটা ইন্ডিয়ান রেলওয়ের বা সামরিক বাহিনী, যদি আমি ভুল না করি, তাদের পরবর্তীকাল মানে 3 নম্বর সম্পত্তির মানে খতিয়ান দেখলে তাদের এই যে মানে এতটা সম্পত্তি, তার কোনো রেজিস্ট্রেশন থাকবে না। যেখানে 2023-এর কথা বারবার করে বলা হচ্ছে যে এমনকি শুধুমাত্র ধর্মীয় যে চিন্তাধারা, নিষ্ঠার কথা মাথায় রেখে সেই যে রেজিস্ট্রেশনগুলো, সেগুলো সঠিকভাবে হয়ে এসছে কিনা সেটাকে কোনো সরকার অ্যাড্রেস করবে না। আমি আল্লাহর নামে হোক বা কারোর নামে হোক আমার সম্পত্তি আমি দিতেই পারি, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমার বক্তব্য, আমি যে দিচ্ছি সেই দেওয়ার মধ্যে ওই সম্পত্তিটার অধিকারী আমি কতটা আছি বা সেখানে কোনো থার্ড পার্টি ইনভলভ আছে কিনা সেটা আমি সরকার দেখবে না। আমি সহজভাবে একটু বোঝার চেষ্টা করি, এক সেকেন্ড সুপ্রিয়া, একটু বোঝার চেষ্টা করি তোমার কাছ থেকে, যে ধরো আমরা তো দেখে এসেছি, বিশেষ করে আমাদের এই বাংলায় আমরা বিশেষ করে গ্রামগঞ্জের দিকে বিভিন্ন সময় দেখে থাকি যে কেউ হয়তো কোনো বিপদে পড়েছেন, কোনো হিন্দু তিনি মাজারে যাচ্ছেন, সেখানে তিনি মানত চড়াচ্ছেন, কোনো মুসলিম তিনি মন্দিরে যাচ্ছেন, তিনি মানত চড়াচ্ছেন, এবং তারপর যদি তার সেই বিপদ থেকে, সেই সংকট থেকে তিনি উদ্ধার হন, যদি তার মনস্কামনা পূরণ হয়, তাহলে তিনি তার সাধ্যমতো যে মানত চড়িয়েছিলেন সেটাকে পূরণ করার চেষ্টা করেন। এখানে দাঁড়িয়ে কে আমার সম্পত্তি বা আমার কোনো জিনিস, আমার কোনো, সেটা যদি আমি কাউকে দেব ভাবি, তিনি ঈশ্বর হন, তিনি আল্লাহ হন, তিনি যীশুখ্রিস্ট হন, তাতে কে আটকাচ্ছে? সেখানে 5 বছরের যে শর্তটা, এটার তো কোনো ভিত্তি ছিল না। এই প্রশ্নটাই বারবার বিভিন্ন মহল থেকে উঠছিল। স্টে দিয়েছে, আমরা বলছি সুপ্রিম কোর্ট যেটা স্টেটা দিয়েছেন, আমরা তো তার বিরোধিতা করছি না। আমাদের কোনো মন্ত্রী থেকে শুরু করে সরকার পক্ষ এখনো পর্যন্ত বিরোধিতার প্রশ্নই নেই। সুপ্রিম কোর্ট যখন অবজারভেশন দিয়েছে, এখানে প্রশ্নই ওঠে না কোনো। কিন্তু এই একই সাথে আমি যখন যে এই পশ্চিমবঙ্গের কথা দিদি তুমি বললে, তা পশ্চিমবঙ্গতে তো এমনও হয়েছিল যে এই যে স্বইচ্ছার ব্যাপার, এই যে উদারতা, এত সুন্দরভাবে একটা মানসিকতা, মানে তুমি যেটা বললে সর্বধর্ম সমন্বয়, তো এটা তো আমরা দেখেছি যে হিন্দুদের মন্দিরে একজন মুসলমান ভাই মানে জনাবকে সেখানে তো ট্রাস্টি বোর্ডে রাখা হয়েছিল, তাই না? কিন্তু তখন যখন আমরা এই প্রশ্নটা করি, তখন বলা হয় না যে এই বিষয়টা এখানে বলা যাবে না। বিষয়টা ঠিক এরকম। তো স্বাভাবিকভাবেই শুধুমাত্র সংখ্যালঘুদের ক্ষেত্রে হোক বা মুসলমান যদি কোট আনকোট আমি একদম স্পেসিফিকভাবে বলি, তাদের অধিকার খর্ব করার এখানে কোনো প্রয়াস সরকার কোনোদিন। আমি আসবো, আমি প্রদীপ্তর কাছে আসি। প্রদীপ্ত, দেখুন, এটা স্বাভাবিকভাবেই যে উদ্দেশ্য নিয়ে ওয়াকফ বোর্ড কাজ করছিল, সেই উদ্দেশ্য এবং যে উদ্দেশ্য নিয়ে সরকার ওয়াকফ বোর্ডে হস্তক্ষেপ করতে চেয়েছিল, সেই উদ্দেশ্য দুটোর বিপরীতমুখী একটা জায়গা তৈরি করলো। অর্থাৎ ওয়াকফ বোর্ডের উদ্দেশ্যটাকে যথাযোগ্য সম্মান দেওয়া হলো এবং সরকারের যে উদ্দেশ্য ছিল, যেটা শামীমদা বললো তামাচা, সেটাকে আমি বলছি চপেটাঘাত করা হলো। কেন করা হলো? কারণ এই ধর্মীয় ক্ষেত্রে যে স্বাধীনতার প্রসঙ্গটা আমাদের সংবিধানে দেওয়া হয়েছে 25 থেকে 28 নম্বর ধারায়, তার থেকে কোথাও বিচ্ছিন্ন কিনা সেই প্রশ্নটা কিন্তু এখানে আসা উচিত বলে আমার মনে হয়েছে। আজকে যদি 25 থেকে 28 নম্বর ধারায় সংবিধানের যে ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া রয়েছে, আমি ধর্মনিরপেক্ষতার কথা বলবো না, কারণ ধর্মনিরপেক্ষতার কথা সংবিধানের প্রস্তাবনায় যখনই আমি বলতে যাবো তখনই বিজেপি বলবে ওটা পরে অ্যাড হয়েছে, ওটা সংবিধানের থেকে ছিল না, জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে, আমি ওটা বাদ দিয়ে দিচ্ছি। কিন্তু 25 থেকে 28 নম্বর ধারা তো প্রথম থেকে রয়েছে। সেই 25 থেকে 28 নম্বর ধারায় যে ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে, সেখানে তো রাষ্ট্রীয় হস্তক্ষেপের জায়গা প্রথম থেকেই ছিল না। পাবলিক ইন্টারেস্টের ক্ষেত্রে একমাত্র হতে পারতো যদি সেটা জাতির ঐক্য সংস্কৃতি নষ্টের ক্ষেত্রে হতো। আবার আমি দেখুন, একজন নিজে হিন্দু ব্রাহ্মণ, আমার যখন এই যে তুমি কিছুক্ষণ আগে বলছিলে, আমার যদি কখনো মনে হয় আমার ছেলে বড় রেজাল্ট করলো, চলো আমি পুজোর মণ্ডপে গিয়ে একটা 50,000 টাকার চেক দিয়ে দিলাম, সেই চেকের হিসাব কে নেবে তাহলে? সেখানেও তো একটা বোর্ড আছে। রাম মন্দিরে সরকার নাকি হস্তক্ষেপ করেনি, একটা বড় বোর্ড সেখানে আছে, ট্রাস্টি বোর্ড, সেই ট্রাস্টি বোর্ড যা করার করছে। তাহলে সেক্ষেত্রে কেন সরকার হস্তক্ষেপ করেনি সেটাও তো আমি বলতে পারি। আমরা কেন
এখানে বলি না যে যখন জগন্নাথ দেবের মন্দিরের কথা বলা হয় সেটা কেন বলা হয় যে সরকার কেন করে দিল বা করলো না? অর্থাৎ যখন যেভাবে যেরকম একটা প্রসঙ্গ আসে সেভাবে বিজেপি নিজের প্রতি মানে যে ভাবনাটাকে সেই ভাবনাটাকে উপস্থাপন করার চেষ্টা করছে। আমাদের প্রসঙ্গ খুব স্বাভাবিক যে মানুষের যে স্বাভাবিক অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো আমাদের দেশের সংবিধান আমাদেরকে যত্ন করে রক্ষা করছে এবং সেখানে সুপ্রিম কোর্ট তার যথাযোগ্য ব্যবস্থাপনা করছে। সেক্ষেত্রে কেন এই ধরনের হস্তক্ষেপ? আজকে যে কটা প্রসঙ্গ, যে কটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ সেখানে সুপ্রিম কোর্টে নেওয়া হয়েছে, সে ডিএম থেকে শুরু হোক, অমুসলিম থেকে শুরু হোক, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ওয়াকফ বোর্ডের যে চরিত্র, মূল চরিত্র, আমরা দেখেছিলাম না কেশবানন্দ ভারতী মামলার ক্ষেত্রে যে সংবিধানের মূল কাঠামো বদলানো যাবে না, ওয়াকফ বোর্ডের যে মূল কাঠামো সেই মূল কাঠামোটা সুপ্রিম কোর্ট ধরে রাখতে পেরেছে। একেবারে সত্যি কথা। এখান থেকে শুরু করা যেতে পারে যেখানে আমি সুপ্রিয়র কথা শুনছিলাম এবং খুব মন দিয়ে শুনে আমার বারবার মনে হচ্ছিল ভীষণ প্যারাডক্সিক্যাল, অর্থাৎ খুব কমফোর্টেবলি একটা অপরের বিপরীতমুখী এবং সর্বক্ষেত্রে কন্ট্রাডিক্ট করছিল। আমি তোমাকে বিশেষভাবে যেটা বলতে পারি সেটা হলো যে আমাদের চ্যালেঞ্জটা কিন্তু ওয়াকফের নতুন আইনের থেকেও অনেক বড় ছিল এই আইনটাকে পর্যবেক্ষণ করা, এবং সেই পর্যবেক্ষণ করার ক্ষেত্রে আমরা যে ওয়াকফ বিল, সেই ওয়াকফ বিলে তুমি জানো জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হয়েছিল এবং সেখানেও যে প্রস্তাবগুলো রাখা হয়েছিল সে প্রস্তাবের সপক্ষে সাধারণভাবে সেই কমিটি কেয়ার করেনি, গ্রাহ্য করেনি। পরবর্তী সময় সেটা সুপ্রিম কোর্টে যায় আর আজকে সুপ্রিম কোর্টের একটা রায় আসে, কিন্তু বিলটা তো পাস করে যায়। একটা জিনিস আমাদের বুঝতে হবে যে আজকে প্রথম যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারটা হচ্ছে যে মুসলিম প্রধান হতে পারবে কি পারবে না এই ওয়াকফ বোর্ডের সিইও এই পদে, সেক্ষেত্রে কিন্তু আইন একেবারে ক্লিয়ার অ্যান্ড ক্ল্যারিফাইড করে দিয়েছে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে নন মুসলিম বোর্ডের সংখ্যাটা কত হবে, অর্থাৎ 11 জনের সেন্ট্রাল কমিটি, সেখানে 4 জনের বেশি হবে না, অর্থাৎ যে কোরামটা হবে সেই কোরামে প্রাধান্য থাকবে, কিন্তু সেই প্রাধান্যের ক্ষেত্রে এক্সপার্টাইজ থাকতে পারে, কিন্তু মূল সংখ্যার দিক থেকে কোনো ডিসিশনের মালিকানা পাবে না। এটা হচ্ছে দ্বিতীয়, এটা আমাদের কারণ ছিল। তার কারণ একটা ধর্মীয় সম্প্রদায় তার সেন্টিমেন্টালিজম, তার কাজ এবং তার ধর্মীয় কাজের বাইরেও তার সামাজিক কাজ, তাকেও প্রাতিষ্ঠানিকভাবে স্বীকার করতে হবে। ধরো আমরা একটা জিনিস বলি, আমার মনে হয় যে স্ট্যাটিস্টিক্যালি কোথাও বোধহয় আমরা একটু ডিপার্চার করেছি, মানে যেটা বলা হলো যে রেল বা ডিফেন্স, এই দুটোকে তুমি বাদ দিলেও আমাদের দেশে মুসলিম ওয়াকফ বোর্ডের যে সম্পত্তির পরিমাণ 9 লক্ষ একরের সামান্য বেশি, ওয়ারাস হিন্দু বোর্ডসকে তুমি যদি অলটুগেদার দেখো তাহলে যেসব ট্রাস্টি বোর্ডস আছে তার পরিমাণ কিন্তু 11 লক্ষ একরের একটু বেশি। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, ক্রিশ্চান যে প্রপার্টিস, অর্থাৎ সেই ধরনের প্রপার্টি যদি ধর্মীয় উপাখ্যানে দেখো সেটা প্রায় 13.5 লক্ষ একর। সুতরাং আমি একটি কোনো নির্দিষ্টভাবে বলতে পারি না যে রেল অ্যান্ড ডিফেন্স, অর্থাৎ আমি সরকারি পর্যায়ের তুলনা করছি, আমি ধর্মীয় পর্যায়ের তুলনা করছি, তাতে কিন্তু আমরা এই কম্পারিশন থেকে থাকতে পারি না। একেবারে শেষ করে দিবে মৌপিয়া, আমি তোমাকে একেবারে শেষ অধ্যায়ে যেটা এলো সেটা হচ্ছে ডিএম এর পাওয়ারটা সরিয়ে নেওয়া, একদম লোকাল কনসেন্ট্রেটিং পাওয়ার, যেটাকে তুমি ইম্প্রোভাইজ করতে পারো, প্রভাব বিস্তার করতে পারো, সেখান থেকে। এটা খুব ভাইটাল পয়েন্ট। আমি এই প্রসঙ্গে আসবো, আমি ফিরদৌসের কাছেও আসবো, সুপ্রিয়র কাছেও আসবো। ছোট্ট একটা বিরতি, তার আগে আমাকে নিতে হবে। বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ওয়াকফ সংশোধিত আইন নিয়ে সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তী নির্দেশ জারি করেছে তাতে জয় দেখছে সব পক্ষই। বিজেপির দাবি ছিল এই সংশোধনের ফলে সামগ্রিকভাবে মুসলিম সমাজ, বিশেষ করে দরিদ্ররা উপকৃত হবেন। অন্যদিকে বিরোধীদের অভিযোগ ছিল এই কায়দায় বিভিন্ন ওয়াকফ সম্পত্তি কবজা করার চেষ্টায় আছে কেন্দ্র, ফলে দানা বেঁধেছিল বিতর্ক। দেখুন, ওয়াকফ নিয়ে সুপ্রিম নির্দেশে জয় দেখছে সবাই। এই আইন বৈধ না অবৈধ তা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিভিন্ন পক্ষ। তারই প্রেক্ষিতে কিছু ধারার ওপর স্থগিতাদেশ দিয়েছে আদালত, আর এই নির্দেশকেই সদর্থক হিসেবে দেখছে সব পক্ষ। জগদম্বিকা পাল, এই ওয়াকফ কাণ্ডে যে যৌথ সংসদীয় কমিটি তৈরি হয়েছিল তার চেয়ারম্যান হয়েছিলেন তিনি। বৈঠকের পর বৈঠকে তাঁকে বিরোধীদের মতের মোকাবিলা করতে হয়েছে। তিনি বলছেন ওয়াকফ সংশোধিত আইন যে বৈধ তাতেই অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্ট। যেসব ক্ষেত্রে স্থগিতাদেশ এসেছে তা অবশ্যই বিবেচনা করে দেখবে সরকার। इससे साफ है कि जो कानून पारित हुआ वो कानून वैध है। अब उसके कुछ प्रोविजंस पे जो स्टे किया है उस पे निश्चित तौर से सरकार उस पे विचार करेगी, जो सुप्रीम कोर्ट के फैसले उसके आलेख में उस पे कार्रवाई करेगी। ওয়াকফ নিয়ে জয় দেখছে মুসলিম পার্সোনাল ল বোর্ডও।
তারা বলছে বেশিরভাগ দাবিই মেনেছে সুপ্রিম কোর্ট। देखिए वक्फ बाय यूजर पे हमारी बात मान ली गई है, इसके साथ साथ जो है प्रोटेक्टेड मॉन्यूमेंट के ऊपर भी हमारी बात मान ली गई है कि कोई थर्ड पार्टी क्लेम नहीं होगा, ये बात मान ली गई है। 5 साल की जो कैद लगाई गई थी वो हटा दी गई है और इसके साथ साथ जो है उम्मीद पोर्टल को डेट को एक्सटेंड करने की बात कही गई है और वक्फ बाय यूज़र के ऊपर भी हमारा जो वो था कि इसको इस तरह से आर्बिट्री ख़त्म नहीं होना चाहिए, वो बात मान ली गई है। सरकार जो क्लेम करती थी कि हमारी प्रॉपर्टी है तो वक्फ बोर्ड नहीं तय करेगा, ट्रिब्यूनल नहीं तय करेगा, वो बात ख़त्म हो गई है। तो मेरा कहना ये है कि बाय एंड लार्ज बहुत सारी बातें हमारी स्वीकार कर ली गई है, तो हम समझते हैं कि बड़ी हद तक सेटिस्फैक्ट्री है। সিপিএমের MA বেবি থেকে মোহাম্মদ সেলিম সকলেই স্বাগত জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশকে। সেলিম লিখেছেন, কেন্দ্রের সংশোধিত আইনে আমরা যে উদ্বেগে ছিলাম এই সিদ্ধান্তে তা স্পষ্ট। নওশাদ সিদ্দিকীর মতে অন্তর্বর্তী রায়ে সম্পূর্ণ স্বস্তি না মিললেও কিছু ক্ষেত্রে ইতিবাচক রায় মিলেছে, তবে ইনসাফ বাকি থাকলো। বেশ কিছুদিন ধরে সুপ্রিম কোর্টে মামলা চলে, একাধিক পক্ষের শুনানি হওয়ার পরে আজকে চিফ জাস্টিসের বেঞ্চ একটা অন্তর্বর্তী রায় দিয়েছে। এই রায়ে কিছুটা স্বস্তি মিললেও সম্পূর্ণরূপে এটা সুরাহা এখনো হয়নি। এই নির্দেশকে স্বাগত জানিয়েছে কংগ্রেসও। তারা জানিয়েছে সুপ্রিম কোর্ট যেখানে যেখানে আপত্তি জানিয়েছে বিরোধীরাও সেই প্রশ্নই তুলে এসেছে, তবে কেন্দ্রীয় সরকার তাতে পাত্তা দেয়নি। সংখ্যার বিচারে তারা এই আইন পাশ করিয়ে নিয়েছে, তবে আদালতই তাদের শিক্ষা দিয়েছে। কলকাতা টিভি। ফিরদৌসের কাছে যাবো। ফিরদৌস, এটা জেলা শাসকের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, যেটা সংশোধিত আইন যেটা এনশিওর করেছিল সেটা ওপর স্থগিতাদেশ, এটা কতটা সিগনিফিকেন্ট? কারণ আমরা জানি যে আফটারঅল জেলা শাসক তিনি তো একটা সিস্টেমের পার্ট, তিনি তো প্রশাসনের একটা পার্ট। দেখুন, এটা একেবারে অত্যন্ত স্বস্তিদায়ক, কারণ জেলা শাসক হচ্ছেন তিনি এক্সিকিউটিভের অংশ। একটা ডিসপিউট হলে প্রপার্টির ডিসপিউট হিসেবে দেখুন, ধরুন ওয়াকআপ হিসেবে না দেখে, কারণ এটা একটা প্রপার্টি, মানে আসলে এই হস্তক্ষেপ কেন সেটা বুঝতে হবে। প্রপার্টির অধিকার অর্থাৎ সম্পদের অধিকার একজন ব্যক্তির অধিকারে থাকবে কি থাকবে না, প্রশ্নটা এখানে। একজন ব্যক্তি তার সম্পদকে কাকে দেবেন সেটার উপরেই মূলত এই মামলাটি দাঁড়িয়ে আছে। কারণ এটা হয়তো ওয়াকআপ বলে, আজকে ওয়াকআপ বলে আমরা আলোচনা করছি, কিন্তু অ্যাকচুয়ালি সম্পদের অধিকারে হস্তক্ষেপ হয়েছিল। দেখুন, আমি দুটো কথা, আমি এই প্রশ্নে আসার আগে দুটো কথা বলি। যে ওয়াকআপের বলা হয় না যে রেল এবং ডিফেন্সের পরে সব থেকে বেশি সম্পদ, এটা সম্পূর্ণ সর্বৈব মিথ্যা। সম্পদ দু প্রকারের হয়, একটা হচ্ছে মুভেবল সম্পদ, একটা হচ্ছে ইমুভেবল সম্পদ। এই যে জমি, এটা হচ্ছে ইমুভেবল সম্পদ, যেমন সোনা, তার কথাই বলা হচ্ছে, স্থাবর সম্পত্তির কথাই বলা হচ্ছে, স্থাবর এবং অস্থাবর। এবার এই স্থাবর সম্পদ অস্থাবর সম্পদ মিলিয়ে আপনি যদি কেরলের একটি মন্দিরের সম্পদের পরিমাণ স্থাবর সম্পদের কথা বলা হচ্ছে, স্থাবর সম্পত্তির কথা বলা হচ্ছে, এই জায়গায় আছে। স্থাবর সম্পদের ক্ষেত্রেও ওয়াকফের সম্পদ সর্বোচ্চ সম্পদ নয়। আর দ্বিতীয় হচ্ছে আরেকটা কথা, এই যে আইডিয়াটা একেবারে মাথা থেকে ঝেড়ে ফেলে দেওয়া উচিত যে ওয়াকফ বোর্ডের সম্পদ, ওয়াকফ বোর্ডের সম্পদ বলে কোনো সম্পদ হয় না। ওয়াকফ বোর্ড ওই সম্পদগুলো তার পঞ্জীকরণ করে, ওয়াকফ বোর্ডের নিজস্ব কোনো সম্পদ নেই। ধরুন আপনি মুর্শিদাবাদে কেউ তার আল্লাহর উদ্দেশ্যে একটা ওয়াকফ করলো, সেটা সেই ওয়াকফ অ্যাসেট, সেটা বোর্ড শুধুমাত্র সেখান থেকে যে আয় হবে তাই তার আয়ের একটি অংশ পেয়ে তার বোর্ড পরিচালনা করে। এটা হচ্ছে বোর্ডের কাজ। বোর্ডের কিন্তু তার নিজস্ব পার্সোনাল কোনো সম্পদ থাকে না। ফলে এই ওয়াকফ বোর্ডের সম্পদ বলে যা বলা হচ্ছে এটা সর্বৈব মিথ্যা। এবার বলি যে এই যে কেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কালেক্টরের এই যে অধিকারের যে প্রয়োগ সেখানে হস্তক্ষেপ হলো, তার কারণ হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার। ধরো একজন গভর্নমেন্টে আছে, একটি রাজনৈতিক দল, তারা শাসক দল হিসেবে সরকার পরিচালনা করছে, তাদের ইচ্ছার উপরে এই যে ধরুন কালেক্টর, তাদের ইচ্ছার উপরে পরিচালিত হতে পারে। আমি একদম গ্রাউন্ডেড করছি বিষয়টাকে। সেই জন্য এই যে ধরুন ট্রাইব্যুনাল, এই যে ট্রাইব্যুনাল শুধু ওয়াকফ ট্রাইব্যুনাল হয় তা নয়, এই যে ধরুন রাজ্য সরকারি কর্মচারীদের তাদের যদি পাওয়া না পাওয়ার কোনো কিছু সমস্যা হয় সেখানেও ট্রাইব্যুনাল রয়েছে, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ীদের জন্য ক্যাট রয়েছে, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, ল্যান্ড ট্রাইব্যুনাল রয়েছে। মানে সাধারণ মানুষেরও যদি জমি সম্পদ নিয়ে কোনো কনফ্লিক্ট হয় তাদেরও কিন্তু ওই ল্যান্ড ট্রাইব্যুনালে যেতে হয়, সন্ডেকে সে ট্রাইব্যুনাল আছে। ফলে এই যে ট্রাইব্যুনাল কনসেপ্টটা নতুন কোনো কনসেপ্ট নয়। এরা কি করছিল, এই যে ওয়াকফের ক্ষেত্রে এই যে ট্রাইব্যুনালের ক্ষমতাকে খর্ব করে দিয়ে এরা এই এক্সিকিউটিভের হাতে সমস্ত ক্ষমতা অর্পিত করছিল। তাতে কি হতো, তাতে আসলে এই যে
গভর্নমেন্টের ইচ্ছাটার প্রতিফলন ঘটতো, সেটা হলো না, যেটা এই রায়ের ফলে সেটা প্রতিবন্ধকতা তৈরি হলো। এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটা অংশ রয়েছে, সেটা হচ্ছে থার্ড পার্টি রাইট ক্রিয়েট হলো না। অর্থাৎ এই যে যেটা চেষ্টা করছিল যে সমস্ত সম্পদে কনফ্লিক্ট রয়েছে, মানে সম্পদ থাকলে কনফ্লিক্ট হয়, আপনার গ্রামে চলে যান, আপনার শহরে চলে যান, আপনি প্রতি 10টা সম্পদের মধ্যে অন্ততপক্ষে 3টে থেকে 4টে সম্পদে কনফ্লিক্ট রয়েছে। হয়তো কারোর সঙ্গে বাউন্ডারিগত কনফ্লিক্ট, কারোর সঙ্গে সম্পদের মালিকানা নিয়ে কনফ্লিক্ট। ফলে এই যে কনফ্লিক্ট, সম্পদ থাকলে কনফ্লিক্ট থাকবে। এই কনফ্লিক্টের সাহায্য নিয়ে একটা সম্পদকে ওয়াকফ সম্পদ থেকে নন ওয়াকফ সম্পদ করে দেবো, এই যে প্রচেষ্টা ছিল, সেই প্রচেষ্টাতে সম্পূর্ণরূপে আজকে একেবারে প্রতিবন্ধকতা তৈরি হলো। তার কারণ ক্লিয়ারলি মেনশন করা আছে, কোনো থার্ড পার্টি রাইট ক্রিয়েট হবে না। ফলে এই যে থার্ড পার্টি রাইট ক্রিয়েট করে দেওয়ার যে প্রচেষ্টা হয়েছিল, এবং সব থেকে বড় কথা যে 6 মাসের মধ্যে সবকিছু পঞ্জীকরণ করতে হবে, এটা সম্ভব। কারণ ধরুন আপনাকে উদাহরণ দিয়ে বলি, ধরুন আপনারা ধর্মতলা যান, টিপু সুলতান ধর্মতলা সব থেকে প্রাইম লোকেশনে একটি মসজিদ আছে, টিপু সুলতান মসজিদ। আপনি তার ডকুমেন্ট খুঁজে পাবেন? ধরুন মুঘল পিরিয়ডে কোনো মানে রাজা, ধরুন কোনো রাজা বা কোনো নবাব কোনো সম্পদ ওয়াকফ করে গেছে, বা ধরুন কোনো একজন অভিজাত পরিবারকে সম্পদকে ওয়াকফ করে গেছে, তার আপনি এখানে ফিরদৌস, এখানে আমার একটা প্রশ্ন রয়েছে যে এই আইন, সংশোধিত আইনের ক্ষেত্রে যেটা শাসক পক্ষে, সরকার পক্ষের যেটা যুক্তি ছিল, সেখানেও যদি দেখি যে একই সঙ্গে তুমি যেমন বলছো যে নির্দিষ্টভাবে তো এখানে কাগজ পাওয়ার কথা নয়, এবং এটা ভার্বালি হয়, এটা মৌখিকভাবেই এই উৎসর্গ বলো, দান বলো, সেটা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আবার কেউ একাধিক ব্যক্তিকে আমরা কখনো বলতে শুনেছি যে এই গোটা গ্রামটা এটা হচ্ছে ওয়াকফ প্রপার্টি, যেটা নিয়ে বেশ কিছু, কেরল থেকে শুরু করে একাধিক জায়গায় বেশ কিছু ডিসপিউট, মেজর ডিসপিউট রয়েছে। সেটা একদমই হয় না। কেউ মৌখিকভাবে বললে কোনো সম্পদ ওয়াকফ হয় না। ভালো করে বুঝুন, ওয়াকফের পঞ্জীকরণ করে ওয়াকফ বোর্ড। এবার সেই পঞ্জীকরণ চ্যালেঞ্জ হতে পারে ওয়াকফ ট্রাইব্যুনালে, সেই ওয়াকফ ট্রাইব্যুনালের অর্ডার চ্যালেঞ্জ হতে পারে হাইকোর্টে, হাইকোর্টের অর্ডার চ্যালেঞ্জ হতে পারে সুপ্রিম কোর্টে। মানে এটা একটা রুট, মানে এটা নয় যে ওয়াকফ বোর্ড কালকে গোটা কলকাতা শহরকে বলে দিল যে গোটা কলকাতা শহর ওয়াকফ সম্পদ, তার মানে কাল থেকে গোটা কলকাতা শহর ওয়াকফ সম্পদ হয়ে গেল। এটা পাগলামি ছাড়া আর কিছুই নয়। ফলে এটা হয় না। এবার এই সম্পদ যখনই ওয়াকফ বোর্ড কোনো সম্পদ পঞ্জীকরণ করবে, তার একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, অনেকে হয়তো জানেন না। তার একটি নির্দিষ্ট সেই পদ্ধতিকে ফলো করে ওয়াকফ বোর্ডকে তার সম্পদের পঞ্জীকরণ করতে হয়। এবার পঞ্জীকরণ মানেই কিন্তু সেটা মালিকানা হয়ে যায় না। এটা ওই যে বললাম, এই যে মূল কনসেপ্টে মূল বাধা রয়েছে যে ওয়াকফ বোর্ডের, আমি আসবো ফিরদৌস, আমি এখানে সুপ্রিয়র কাছে আসি। ওয়াকফ বোর্ড শুধুমাত্র রেজিস্টার মেইনটেইন করে। আমি এখানেই সুপ্রিয়র কাছে আসি যে সুপ্রিয়, এই সংশোধিত আইন নিয়ে বিরোধীদের তো বটেই, একাধিক বোর্ড তাদের যেটা বক্তব্য ছিল যে আসলে এর দ্বারা কোথাও এনক্রোচ করার, ওয়াকফ সম্পত্তিতে এনক্রোচ করার একটা অভিসন্ধি থাকছে। প্রথম কথা, এত উচ্ছ্বসিত সকলে মিলে হচ্ছেন। আমি আবার বলছি একটা কথা, 209 বা 210, আমি যতদূর অর্ডার দেখলাম 209, হ্যাঁ। তো এই এতগুলো প্যারার মধ্যে সম্ভবত যতদূর জানি যে 7-8টা প্যারাতে খুব মানে মূলত ওই 7টা চ্যালেঞ্জ ছিল। হ্যাঁ, তো সেটাই বলছি দাদা। তো এতে আর কি সংশোধিত করার জন্য কোর্ট অর্ডার দিয়েছে। বাকি 90% সরকারের পক্ষ থেকে যা যা তথ্য দেওয়া হয়েছিল সেগুলোকে কেউ কিন্তু চ্যালেঞ্জ করেননি, শামীমবাবুরাও চ্যালেঞ্জ করেননি। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা শামীমবাবু এখানে বললেন, সেটা হচ্ছে আমি যে দান করছি, আমি কোন উদ্দেশ্যে দান করছি, ওই জমিটার মালিকানা আদৌ আমার আছেন কিনা, এটাতেই তো সন্দেহ ছিল। এবং এটা আমি কোনো পলিটিক্যাল পার্টির হয়ে, কোনো কিছুর হয়ে, কোনো ধর্ম ইয়েতে বলছি না, কিন্তু ব্যাপারটা বোঝার চেষ্টা করো সবাই, যে আমি যেটা দান, আমি দান করতেই পারি, কিন্তু আমি যে দান করছি সেটা রেজিস্ট্রেশন আমার নামে আছে কিনা সেটাই তো মানে সংশয় ছিল। এই জায়গাটাতে প্যারা নাম্বার 83 হচ্ছে, প্যারা নাম্বার 84 তো বলে দিয়েছে পরিষ্কার। তারপরে যদি তুমি দেখো প্যারা নাম্বার 143, 147, 150 বারবার এখানে বলা হয়েছে যে আমি যেটা প্রথমেই বললাম, যে ধর্মীয় চিন্তাভাবনাকে শুধুমাত্র ইস্যুটাকে সামনে রেখে কিছু ব্যক্তি, এই যে ওয়াকফ বোর্ডের কথা বলছে যে আমরা কেউ মালিক নই, ওয়াকফ বলে কিছু মালিকানা নেই, একটা বোর্ড তো আছে, তাদের নিয়ন্ত্রণেই তো পুরো মেথডটা চলছে। তাহলে কিভাবে আমরা প্রশ্ন চিহ্ন জানাবো না যে ওয়াকফ বোর্ডটাকে নিয়েই তো সংশয় রয়েছে কিছু ক্ষেত্রে, যে এত জমি দান, যারা দাতা তারা যে দান করছেন সেখানে কোনো সংশয় নেই তো, সেই জমি রেজিস্ট্রেশন আছে তো, যদি না থাকে তাহলে কেন নেই?
আমার বক্তব্য এটা। এবং সরকার এটা পরিষ্কারভাবে এটা বলা যে অব্যবস্থাপনা এবং অপব্যবহার কিছু ক্ষেত্রে এটা আজ থেকে হয়নি, এটা প্রায় 100 বছর ধরে হয়েছে। সেই জায়গাতে যখন কেউ বলবে, স্বাভাবিকভাবেই একটা তেলে বেগুনে জলে বাটা ওঠার মতো সম্ভাবনা তৈরি হবে, যেটা হয়েছে। বিরোধীরা যেটা বলেছিল পুরো ওয়াকআপ আইনটাকেই হচ্ছে তুলে দিতে হবে। একজন মামলাকারী কেউ দাবি করেননি যে পুরো আইনটা বাতিল করা। মামলাকারীদের কথা আমি বলছি না, আমি বিরোধীদের কথা বলছি। আমি তো বললামই, এমন মিছিল বেরিয়েছিল পুরো ওয়াকআপ আইনকে তুলে দিতে হবে, এই পশ্চিমবঙ্গে হয়েছে। আমি আর নামে যাচ্ছি না, আমি যারা উকিল সাহেব তাদের কথা বলছি না, স্পেসিফিকলি শামীমদা যেটা বলছেন 7টা 8টাতে ওনারা চ্যালেঞ্জ করেছিলেন, সেগুলোতে হচ্ছে কারেকশন হয়েছে এবং যা অর্ডার এসে আমরা বলছি। ফিরদৌস যেটা বললেন যে ফিরদৌস এই মামলায় নওশাদ সিদ্দিকীর আইনজীবী, হ্যাঁ নওশাদ সিদ্দিকী এবং ভরতপুরের তৃণমূল কংগ্রেসের এমএলএ, আমি তারও আইনজীবী ছিলাম, ফলে এটা শামীমদা করেছেন তো, কিন্তু দুর্ভাগ্যবশত নওশাদ বাবু খুশি নন। আমি মামলার পার্সপেক্টিভ থেকে বলি, কারণ এটা ইন্ট্রি অর্ডার। না শামীমদা, তুমি যতটা খুশি, নওশাদ বাবু কিন্তু খুশি নয়। নওশাদ বাবু প্রকাশ্যে বলেছেন যে এটাকে আমরা, আমি যে কথাটা বললাম, বিরোধীরা যেটা বলছে যে পুরোটাকে উইথড্র করতে হবে, তো ওনার বক্তব্য আজও তাই আছে। গদি মিডিয়া, কোট আনকোট গদি মিডিয়ার যে উল্লাস তিনি পড়েননি, ফলে তিনি সেই উল্লাসে হয়তো মানে ভেবেছিলেন যে এই নির্দেশ হয়নি। পরবর্তীতে রায় পড়ে দেখেন যে না, এটা বেসিক্যালি আমরা যা যা, তাহলে এটা তোমরা একটু বুঝিয়ে দাও না, ওনার মধ্যে এখন ইম্যাচুরিটি আছে। দ্বিতীয় দেখুন, গদি মিডিয়ার কাছে আগেই চলে যাচ্ছে বাইট দিতে, একটু মানে নিরপেক্ষ মিডিয়ার কাছে তাহলে আগে বলুক তোমাদের থেকে জেনে শুনে। এটা জাজমেন্ট তো প্রোনাউন্স হয়ে গেছে, সরি অর্ডার তো প্রোনাউন্স বুঝতে পারেননি উনি আসলে। আপনি দেখুন, এটা আপলোড পরে হয়। আপনি ওই গদি মিডিয়া প্রথমে ওই যে চক্র, প্লিজ আমরা অন্য কোনো সংবাদ মাধ্যম নিয়ে আলোচনা করব না। ফিরদৌস আসবো, এক সেকেন্ড আমি একটু বলে নিই। ফিরদৌস সংক্ষেপে প্লিজ, আমি বাকিদের কাছেও যাব। হ্যাঁ দেখুন, প্রথমেই বলি যে এই যে বলছেন না যে সম্পদ পঞ্জীকরণ করেছে, এটা বিশাল জয়। মানে আমি যদি নরেন্দ্র মোদী এবং অমিত শাহ জয় হিসাবে দেখি, সম্পদ পঞ্জীকরণ কাকে করতে বলেছে? পঞ্জীকরণ করতে বলেছে ওয়াকফ বোর্ডকে। এবং এটা ভাবুন কত বড় বিপদ। মানে এই যারা বলছিলেন আপনাদেরকে, টুপি পড়াচ্ছিলেন আপনাদেরকে, আপনারা যারা কার্যকর্তা রয়েছেন, যে ভাবুন এতদিন পর্যন্ত ওয়াকফ বোর্ডের পঞ্জীকরণটা কিন্তু বৈধতা ছিল না, এটা চ্যালেঞ্জ হতো। কিন্তু এই যে রায়ের ফলে, নিশ্চয়ই এখনো চ্যালেঞ্জ হবে, কিন্তু রায়ের ফলে তার ভ্যালিডিটি, তার স্যাংটিটি কিন্তু আরো বেড়ে গেল। তার কারণ হচ্ছে এখানে পঞ্জীকরণ কোথায় করতে হবে সম্পদের। ধরুন একটি মসজিদের তার কোনো ডকুমেন্ট নেই, কিন্তু সে যদি পঞ্জীকরণ করে দেয় 6 মাসের মধ্যে উমিদ পোর্টালে যদি ধরেন পঞ্জীকরণ করে দেয়, তাহলে কিন্তু সেটা যদি অ্যাকসেপ্টেড হয়ে যায়, তাহলে কিন্তু বিপদ কিন্তু আপনাদের বাড়লো, কমলো না। অর্থাৎ যেগুলো পঞ্জীকৃত ছিল না, যেগুলো রেজিস্টার্ড ছিল না ওয়াকফ বোর্ডে, সেগুলো রেজিস্টার্ড হয়ে যাওয়া মানে আপনাদের কাছে যে কথা এতদিন বলে আসছিলেন যে কেরলের ওই গ্রাম, যে গ্রাম যদি একবার রেজিস্টার্ড হয়ে যায়, তাকে কিন্তু সেই গ্রামকে কিন্তু এখন ওই ট্রাইব্যুনাল হয়ে, হাইকোর্ট হয়ে, সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে তাদের গ্রাম ফিরিয়ে আনতে হবে। ফলে ভাবুন, আপনারা বিপদ বাড়ালেন, বিপদ কমালেন না। বরঞ্চ এই যে সমস্ত এই বলছিলেন না যে আমরা বেসিক্যালি গোটা ভারতবর্ষকে এই ওয়াকফ সম্পদ হওয়া থেকে বাঁচাচ্ছি, আসলে আপনি ওই গ্রামের সেই সমস্ত মানুষদের বিপদ বাড়ালেন যাদের গ্রামগুলো বা যাদের সম্পদগুলো ওয়াকফ এতদিন ছিল না, রেজিস্টার্ড ছিল না। যদি একবার রেজিস্টার্ড হয়ে যায়, তাদেরকে কিন্তু এই ট্রাইব্যুনাল হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটতে হবে। আমি আসবো ফিরদৌস, আমি একটু প্রদীপ্তর কাছে আসি। কিন্তু প্রদীপ্ত একই সঙ্গে আরেকটা যে বোন অফ কন্টেনশনের জায়গা ছিল যে অমুসলিম সদস্যদের রাখা নিয়ে, সেখানে কিন্তু অমুসলিম সদস্যদের রাখা যাবে না, এটা কোথাও সুপ্রিম কোর্ট বলেনি। সর্বোচ্চ 4 জন রাখা যাবে। তার মানে একটা ম্যাক্সিমাম সিলিং করে দিয়েছে, তার মানে প্রায়োরিটির জায়গাটা ঠিক করে দিয়েছে। তাহলে যারা ওই সব থেকে বেশি সংখ্যককে হলে যেটা হতে পারে সেই সম্ভাবনা তৈরি করে দিয়েছে। দেখো দিদি, কিন্তু যে রেফারেন্সটা সুপ্রিয়রা তোলেন যে যদি কোনো মন্দিরের যে ট্রাস্টি বোর্ড, সেখানে যদি কোনো অহিন্দু তিনি জায়গা পেতে পারেন, তিনি দায়িত্ব পেতে পারেন, তাহলে এখানে নয় কেন? না নয় কেন, ওই তো সুপ্রিম কোর্ট ঠিক করে দিয়েছে। তো সুপ্রিম কোর্ট তো ম্যাক্সিমাম সিলিংটা তৈরি করে দিয়েছে। সেক্ষেত্রে সেখানে তো কেউ খুব বেশি চিৎকার চেঁচামেচি করছে না। চিৎকার চেঁচামেচি করছে কোন জায়গায়? প্রথম কথা হচ্ছে যে চ্যালেঞ্জের জায়গাটা 10% বা 15%, যেটা সুপ্রিয় বললো, বাকি 90% 80% চ্যালেঞ্জড হয়নি। তার মানে যে গেল রব করা হচ্ছিল, যে পুরো ওয়াকফ আইন বাতিল করার কথা ভাবা হচ্ছে না, এরাও আইনের মধ্যেই আসতে চেয়েছে এবং সেই আইনকে মান্যতা দিয়েছে 85%, 90%। তার মানে এখানে আইন মানার প্রবণতা রয়েছে, পয়েন্ট নাম্বার 1।
পয়েন্ট নাম্বার 6 মাসের মধ্যে পঞ্জীকরণ করতে হবে, এবং এই যে ঘোষণা করা দেওয়া হচ্ছে যে চলো কোনটা বেআইনি কোনটা আইনি কোনটা কার, এই যে বিতর্কটা হচ্ছে, তাহলে আমি ঘোষণা করলেই আজকে থেকে সুপ্রিয়র বাড়ি আমার হয়ে যাবে তা তো হবে না। সুপ্রিয়র কাছেও তো ডকুমেন্ট আছে, সুপ্রিয়র কাছেও তো নির্দিষ্ট ডকুমেন্ট আছে। আমি ঘোষণা করলেই সুপ্রিয়র বাড়ি আমার বাড়ি হয়ে যায় না। এটা বামফ্রন্টের সেই সময় নয় যেখানে বর্ধমানের জমির পর জমি সব লুটে নিল। এইখানে এখন এরা মোটামুটি পশ্চিমবঙ্গে যেমন অনলাইন রেজিস্ট্রেশন চালু আছে তেমন ভারতেও বিভিন্ন জায়গায় করছে, ফলে অনলাইন রেজিস্ট্রেশন ব্যক্তির সম্পত্তি করে রেখেছে। আর সরকার যদি পঞ্জীকরণ না করতে পারে তাহলে 14 সাল থেকে এই 25 সাল ব্যর্থ সরকার, এই সরকার ব্যর্থ, সেটা মেনে নিতে হবে। যেমন রেল লাইনে চারিদিক থেকে গার্ড দিয়ে দিচ্ছে, খেয়াল করে দেখবে সেইখানে এখানেও কিন্তু তাহলে সেই পঞ্জীকরণের জায়গাটা সরকার ব্যর্থ। আমি যা শেষ করব, অটোনমির নামে যে ধর্মীয় সত্তাকে নিয়ে আমাদের মিলে সুর মেরা তুমারা তো সুর বানে হামারা, যে সর্বধর্ম সমন্বয়ের যে ভারত, সেই ভারতের ধারণাটাকে এরা চ্যালেঞ্জ করছিল। 19 নম্বর ধারা কিন্তু আগেই বাতিল হয়ে গেছিল। 19 নম্বর ধারার যে সম্পত্তির অধিকারের অংশটা সেটা আগেই বাতিল হয়েছে, হয়ে 300 নম্বর ধারায় গেছে, অর্থাৎ পার্লামেন্টের হস্তক্ষেপের জায়গা কিন্তু ছিল। সেইটাকে ধরে নিয়ে এরা এমন ভাবে টুটি চেপে ধরতে চাইলো যাতে করে ধর্মের বিভাজনটা খেলতে খুব সুবিধা হয়। এই আমি সুপ্রিয় তোমার কাছে আসার আগে চন্দনদার কাছে যাই। চন্দনদা, মৌপিয়া, দেখো একটা ঘটনা তো স্বাভাবিক, এখানে শামীম একেবারে সরাসরি এর সাথে যুক্ত এবং বিভিন্নভাবে বলেছেন, যে ক্ল্যারিফাই করেছেন। আমি একটা জিনিস যেটা বুঝতে পারছি একদম পরিষ্কারভাবে, সেটা হলো যে 7টা অঞ্চলে এটা চ্যালেঞ্জড হয়েছিল, মুখ্য পিলার কিন্তু এই 7টা জায়গাতেই। তুমি যেভাবেই দেখো, একদিকে যেমন আমাদের বলা ছিল যে এটাকে আলটিমেটলি একটা ডিসাইসিভ জায়গায় যেতে হবে, রিপ্রেজেন্টেশন হতে হবে, রিপ্রেজেন্টেশনের সংখ্যাটা একটা বড় প্রশ্ন, সেখানে কিন্তু ওটা রেকটিফাইড হয়েছে। সেকেন্ড রেকটিফাইড যে ডিএমের ক্ষেত্রে প্রসঙ্গটা বলা হলো, এবং থার্ড রেকটিফাইড এখানে আরেকটা জিনিস, 5 বছরের তার প্র্যাকটিসিং মুসলিম না হলেও সেটা হবে, সো দ্যাট একটা জিনিস বুঝিয়ে দিল ক্যাটেগরিক্যালি এখানে শুধু ধর্মীয় ট্যাগ না, কারণ ওয়াকফ বোর্ডের সম্পত্তি কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে কিছু মিসম্যানেজমেন্ট ডেফিনেটলি হয়েছে, কিন্তু একটা ব্যাপক অংশের মানুষ কিন্তু উপকৃত হয়েছেন এই ওয়াকফ বোর্ডের মাধ্যমে। সুতরাং সরাসরি এটার খোল নলচে পাল্টে দেওয়া তাদের পক্ষে সম্ভব না। মানুষের ক্ষেত্রে আমরা যেটা বলি না, ইকোনমিক্সে কনফিডেন্স থিওরি, এটা কিন্তু কনফিডেন্স ডেফিসিট। তোমাকে একটা কথা বলে আমি শেষ করতে পারি, যদি এই এক্সাম্পলটা দেখো, এমন একটি সরকার, সেই সরকার কেন ট্রাস্ট ডেফিসিটে ভুগছে কোনো একটি সম্প্রদায়ের জন্য, এবং তাতে ইন পার্টিকুলার ওয়াকফ বোর্ড একটা কারণ মানুষ শুরুতেই মনে করেছে এমন একটি সরকার, যে সরকার লোকসভাতে একটি নমিনেশন দিতে পারে না মুসলিম সম্প্রদায়কে, তারা কি ট্রাস্ট ডেফিসিটে ভুগবে না? খুব সিগনিফিকেন্ট একটা পয়েন্ট, যে কোথাও একটা ট্রাস্ট ডেফিসিটের একটা প্রশ্ন ওঠা, এবং আজকে অন্তত যে ধারাগুলোর ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, সেখানে কোথাও বিরোধীদের যে উদ্বেগ, যেটা মোহাম্মদ সেলিম তিনিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, যে উদ্বেগের যে জায়গাগুলো ছিল, সেই উদ্বেগের জায়গাগুলো কোথাও তার ভ্যালিডেশন হয়, এটা কি অস্বীকার করতে পারে সুপ্রিম? না, নৈতিক জয় হয়েছে তো বিরোধীদের, আমি কোথাও অস্বীকার করলাম? আমি যদি 50 পাবো বলে পরীক্ষায় বসি, তারপরে দেখা গেল পরীক্ষা পাস হয়েছি, ব্যাস পাস হয়ে গেছি, তো এটাই হচ্ছে বিরোধীদের ব্যাপার। এটাতে তোমরা কত পেলে? এটাই এত নাচানাচি আচ্ছা, এটাতে তোমরা কত পেলে? 50-এ আমরা 50-এ আজকের এই অন্তর্বর্তী নির্দেশে তোমরা কত পেলে? আমরা তো 90 পেয়েছি, 10%তে ওরা খুশি। 50-এ 90? 50-এ কোথায় বললাম, 100-তে পরীক্ষা দিয়েছি, তো 90% এখানে সবাই মেনে নিয়েছে। শামীমদা যারা ডাইরেক্টলি ইনভলভ হয়েছে তারা মেনে নিয়েছে। আমার বক্তব্য, এই যে এতগুলো কথা বলা হচ্ছে, মূলত সুপ্রিম কোর্ট যেটা আজকে বলেছে, আমি বারবার বলছি 83 এবং 84 প্যারা, এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যাদের ওপর এই দায়িত্ব দায়িত্ব ছিল, সেটা আজ থেকে নয়, বহু বছর আগে থেকে, তারা এই জমি দাতা বা এই ধরনের মানুষদেরকে ধর্মীয় চিন্তাধারাকে সামনে রেখে তারা কিন্তু অব্যবস্থাপনা করেছেন। এই জায়গাটাতে সুপ্রিম কোর্ট কিন্তু কোনো কারেকশন করতে বলেননি। কেন এটাকে সামনে আনছে না, কেন এটাকে বলা হচ্ছে না? 1.5 লক্ষ কোটি টাকার কাছাকাছি যদি কোনো বাজার মূল্য একটা সম্পত্তির হয়ে থাকে, আমি ধরলাম 1 নম্বরে নেই, 2 নম্বরে নেই, 3 নম্বরে নেই, যদি হয়ে থাকে, তার রেজিস্ট্রেশন চেক করা যদি ঠিকঠাকভাবে আছে কিনা একটু দেখিয়ে দিলেই তো পারে। সর্বধর্ম সমন্বয় তো। খুব সংক্ষেপে প্রদীপ্ত। না, আমি সেখানেই বলছি যে সর্বধর্ম সমন্বয়ের ট্রাস্ট ডেফিসিটের যে প্রসঙ্গগুলো আসছে, এখানে তো হেট পলিটিক্সটা তৈরি করার চেষ্টা হচ্ছে। ট্রাস্ট ডেফিসিটের থেকেও বড় কথা হেট পলিটিক্স। কোথাও গিয়ে অ্যান্টি মুসলিম সেন্টিমেন্টগুলোকে এমনভাবে জাগিয়ে তোলো, মুসলিম মানেই পাকিস্তানি, মুসলিম মানেই বাংলাদেশি, এই যে ভাবনাটা, এই ভাবনাটা জাগিয়ে দেওয়ার একটা বড় চক্রান্ত হচ্ছে এই ওয়াকফ বোর্ডের ওপর হস্তক্ষেপ। আমরা কোনোদিনই মুসলিম ধর্মাবলম্বী যারা মানুষ, তাদেরকে ভোট ব্যাংকের হিসেবে ব্যবহার করিনি।
তাই তাদের ভোট প্রয়োজন বলে তাদেরকে প্রতিনিধিত্ব দিতেই হবে, এরকমও আমরা ভাবি না। এটা প্রকাশ্যে আমাদের পরিষ্কার বলা আছে, এখানে লোকচুরির কোনো ব্যাপার নেই। আমরা প্রকাশ্যে এটা বলেছি দিতেই হবে মুসলিম ধর্মাবলম্বী মানুষকে হচ্ছে নমিনেশন। কোথায় লেখা? তাহলে তোমার রিপ্রেজেন্টেশন যে এক বা রিপ্রেজেন্টেশনের যে ওয়াকফ বোর্ডকে সামনে রেখে মুসলিম নারীদের নাকি বিরাট উন্নতি করে দিয়েছিলেন বলে দাবি করেন। তুমি আজকে মুসলিম নারীদের কি উন্নতি হয়েছে গ্রামগঞ্জে একটু বলুক না। ওয়াকফ বোর্ডের যারা সো কল যারা রক্ষণাবেক্ষণকারী তারা বলুক না। মুসলিম আচ্ছা তোমরা কি কি করলে বলো তো? তুমি কি ওয়াকফ বোর্ডের রক্ষণাবেক্ষণকারী? আমি বলছি তোমরা কি? শামীমদাকে জিজ্ঞেস করছি। শামীমদাকে জিজ্ঞেস করছো না? আমি খুব বলছি সংক্ষেপে সাধারণ 1 মিনিটে শামীমের কাছে আসবো। দেখুন, প্রথম কথা, ওয়াকফ বোর্ডের দ্বারা কি উন্নয়ন হয়েছে? ওয়াকফ বোর্ডের কাজ উন্নয়ন করা না। সম্পূর্ণ যে বললাম ওয়াকফ বোর্ডের কাজ কি, সেটার জন্য ওয়াকফ বোর্ডের আপনি ডিউটিস পড়ে নিন। আমি জানি না দাদা, আপনি আমার সিনিয়র, আপনি একটু বলে দিন কাজ কি। ওয়াকফ বোর্ডের কাজ হচ্ছে ওই সম্পত্তি হরপ করা, পর্যবেক্ষণ করা, সব আল্লাহর নামে দিয়ে দিচ্ছে, আমি নিয়ে নিচ্ছি। ওয়াকফ বোর্ডের এরকম ব্যাপার এই নয় যে কারো ডেভেলপমেন্ট করা, ওয়াকফ বোর্ডের কাজই না। ফলে এই যে সম্পদগুলো, এই সম্পদগুলো কিভাবে সুপ্রিয় জানতে চাইছে তাহলে কাজ কি? ওয়াকফ বোর্ডের কাজ কি? মানুষের উন্নয়ন করা, তো এটা তো বলবে। একদমই নাই, ভালো করে বুঝে নাও। দেখো, এটার জন্য ওয়াকফ বোর্ড হচ্ছে, ধরো মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমানের বিভিন্ন ওয়াকফ সম্পদ রয়েছে, সেইগুলো পর্যবেক্ষণ করা যে সেগুলো আদৌ ওয়াকফ থাকছে নাকি ব্যক্তিগত কাজে। না, ওয়াকফ বোর্ডটার কাজটা কি শামীমদা? ওয়াকফ বোর্ড রাখার প্রয়োজন কি তুমি একটু বলো না। ধরো একজন মানুষ ধরো আমি যদি আমার সম্পদের একটি অংশ, ধরো 2 বিঘা জমি আমি ওয়াকফ করে দিলাম। এই 2 বিঘা জমি ওয়াকফ আমি বিভিন্ন পারপাসে করতে পারি। আমি মসজিদকে দিতে পারি, আমি হাসপাতালকে দিতে পারি, আমি বলতে পারি যে একটা দরগা আমার ওখানে, আমি যখন মরবো আমার ওখানে কবর হবে, এবং সেই কবরে মেনটেন করার জন্য এই 2 বিঘা সম্পদ। মানুষের উন্নতির জন্য কিছু নেই, আর সবই মুসলমান ওরিয়েন্টেড। আমাদের সময় একদম শেষ। আচ্ছা, আমি সুপ্রিয় ফিরদৌস দুজনকেই বিরোধ করতে বাধ্য হচ্ছি, কারণ আমাকে শেষ করতে হবে। এই যে সম্পদ, সেই সম্পদ কিভাবে ব্যবহৃত হবে, যিনি ওয়াকিফ তার ইচ্ছার উপরে নির্ভর করে। আমাকে আপাতত এখানে শেষ করতে হবে। আজকের এই অন্তর্বর্তী নির্দেশ, যেটা সব পক্ষই নিজেদের নৈতিক জয় হিসেবে দেখাতে চাইছে এবং স্বাগত জানাচ্ছে, কিন্তু এই কতকগুলো ধারায় স্থগিতাদেশ যে গত কয়েক মাস ধরে চলতে থাকা যে বিতর্ক, সেই বিতর্কের নিরিখে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এটা বলার অপেক্ষা রাখে না। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।